রাজনীতির উত্তাল সমুদ্র, জেলখানার অন্ধকার প্রকোষ্ঠ কিংবা হাসপাতালের নিঃসঙ্গ রাত, সবখানেই ছায়ার মতো এক নারী, যার নাম কোনো ব্যানার বা ফেস্টুনে নেই। কে এই ফাতেমা, যাকে ছাড়া এক মুহূর্ত চলত না এদেশের ক্ষমতাধর এক প্রধানমন্ত্রীর? কেন তিনি নিজের সন্তানদের ফেলে রেখে স্বেচ্ছায় বরণ করে নিয়েছিলেন কারাজীবন? সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কেন তাকে নিয়ে করতে চেয়েছিলেন তির্যক মন্তব্য? খালেদা জিয়ার শেষ নিঃশ্বাস ত্যাগের সময় কে ছিল সেই রুদ্ধদ্বার কক্ষে? আজ জানাবো এক গৃহকর্মীর অবিশ্বাস্য আনুগত্য আর ১৬ বছরের এক নীরব সংগ্রামের গল্প। ইতিহাসের আড়ালে থাকা এই নারীর কাহিনী জানলে আপনার চোখে জল আসতে বাধ্য। বাংলাদেশের রাজনীতির ইতিহাসে অনেক বড় বড় নেতার নাম লেখা আছে, কিন্তু এই ইতিহাসের সমান্তরালে একজন সাধারণ নারী ১৬ বছর ধরে এমন এক দায়িত্ব পালন করেছেন যা সমসাময়িক দৃশ্যে বিরল। তিনি ফাতেমা বেগম। ভোলার এক সাধারণ পরিবারের মেয়ে থেকে কিভাবে তিনি হয়ে উঠলেন খালেদা জিয়ার একান্ত আস্থা, আজ আমরা তার জীবনের সেই পরিক্রমা দেখব। ফাতেমার জন্ম ভোলার কাচিয়া ইউনিয়নে। ৫ ভাইবোনের মধ্যে বড় ফাতেমার জীবন ছিল অনেক কষ্টের। ২০০৮ সালে স্বামী হারুন লাহারি মারা যাবার পর ২ সন্তানকে নিয়ে অথই সাগরে পড়েন তিনি। বাবা মুদি দোকানদার, যার সামান্য আয় সংসার চলত না। সন্তানদের মুখে দুমুঠো অন্ন তুলে দিতে ২০০৯ সালে ঢাকায় পাড়ি জমান এই নারী, আর তখনই ভাগ্যের জোরে কাজ পান গুলশানের ফিরোজা ভবনে। ফাতেমা প্রথম দেশবাসীর নজরে আসেন ২০১৪ সালের মার্চ ফর ডেমোক্রেসি কর্মসূচির সময়। বালুর ট্রাক দিয়ে খালেদা জিয়ার বাসা অবরুদ্ধ। পুলিশের চাপে খালেদা জিয়া যখন ঠিকমতো দাঁড়াতে পারছিলেন না, তখন ক্যামেরার ফ্রেমে ধরা পড়ে একটি হাত, যা শক্ত করে নেত্রীকে ধরে রেখেছিল। সেটি ছিল ফাতেমার হাত। সেই থেকে আজ পর্যন্ত খালেদা জিয়ার প্রতিটি পদক্ষেপে ফাতেমা ছিলেন অবিচ্ছেদ্য। ২০১৮ সালের ৮ই ফেব্রুয়ারি খালেদা জিয়া যখন কারাগারে যান, তখন ফাতেমার কোনো জেল হওয়ার কথা ছিল না, কিন্তু নেত্রীর অসুস্থতা দেখে তিনি নিজেই চাইলেন বন্দিত্ব। আদালতের অনুমতি নিয়ে তিনি স্বেচ্ছায় কারাগারে প্রবেশ করেন। দীর্ঘ ২ বছরেরও বেশি সময়, ৭৭৪ দিন তিনি নিজের পরিবার, সন্তান সব ভুলে জেলখানার অন্ধকার প্রকোষ্ঠে খালেদা জিয়ার সেবা করেছেন। রাজনীতিতে এমন আনুগত্যের উদাহরণ দ্বিতীয়টি নেই। এই ফাতেমাকে নিয়ে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা একবার সংসদে কটাক্ষ করে বলেছিলেন, কারাগারেও ওনার ফাতেমা লাগবে। এই মন্তব্যটি তখন ব্যাপক আলোচনার জন্ম দেয়, কিন্তু ফাতেমা কোনো পাল্টা জবাব দেননি। তিনি নীরবে তার দায়িত্ব পালন করে গেছেন। এমনকি করোনার ভয়াবহ দিনগুলোতেও যখন মানুষ আপনজনকে ফেলে পালাচ্ছিল, তখনও ফাতেমা এভার কেয়ার হাসপাতালে তার পাশ ছাড়েননি। ৩০শে ডিসেম্বর ২০২৫ ভোর ৬টা খালেদা জিয়ার যখন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন, পরিবারের সদস্যদের পাশাপাশি সেই কক্ষে উপস্থিত ছিলেন এই ফাতেমা। ১৬ বছরের সেই হাত আজ চিরতরে ছেড়ে গেল তাকে। আজ যখন খালেদা জিয়াকে দাফন করা হচ্ছে, তখন সম্ভবত সবথেকে বেশি নিঃস্ব বোধ করছেন এই ফাতেমা, কারণ তিনি কেবল গৃহকর্মী ছিলেন না, ছিলেন খালেদা জিয়ার ব্যক্তিগত নার্স, সচিব এবং ছায়াসঙ্গী। ফাতেমা কোনো রাজনৈতিক কর্মী নন, তার কোনো বড় পদ নেই, কিন্তু খালেদা জিয়ার জীবনের কঠিন সময়গুলোতে তার অবদান অনেক বড় নেতার চেয়েও বেশি। সম্পর্কের এই রসায়ন শিখিয়ে দিয়ে গেল, আনুগত্য কেবল টাকার বিনিময়ে হয় না, তা হয় হৃদয়ের টানে। ফাতেমার এই গল্প আমাদের রাজনীতির ইতিহাসে এক মানবিক দলিল হয়ে থাকবে। আপনি ফাতেমার এই ত্যাগকে কিভাবে দেখেন? কমেন্টে জানান। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, বেগম খালেদা জিয়ার মৃত্যু হয়েছে। স্বাভাবিক মৃত্যু, বার্ধক্যজনিত মৃত্যু এবং সম্মানজনক মৃত্যু। প্রকৃতি এমন একটা সময় তার মৃত্যু নির্ধারণ করেছেন, যে সময়টিতে তার সারা জীবনের যে কর্ম, তার সারা জীবনের যে অর্জন, সেই অর্জনের রাষ্ট্রীয় স্বীকৃতি, রাজনৈতিক স্বীকৃতি এবং প্রাকৃতিক স্বীকৃতির একটা সন্ধিক্ষণ রচনা হয়েছে ডিসেম্বর মাসের এই সময়টিতে। বোঝার চেষ্টা করুন যে বেগম খালেদা জিয়া যদি আজ থেকে ২ বছর আগে ইন্তেকাল করতেন, তাহলে তার মৃত্যুর পরে তার যে শেষ কৃত্য, এটি কেমন হতো? নিঃসন্দেহে আজকের মতো হতো না। ২ নম্বর হলো যে তার মৃত্যুর পূর্বক্ষণে
তিনি দেশ এবং বিদেশের চিকিৎসা সেবা পেয়েছেন। তার প্রিয়জনদেরকে তিনি পেয়েছেন কাছে, তার সন্তান, তার নাতি, তার পুত্রবধূ সবাইকে তিনি কাছে পেয়েছেন। এক অনন্য জীবনের পরিসমাপ্তি। তৃতীয়ত, এটা বর্ষাকালে হতে পারত, কিন্তু বর্ষাকালে না হয়ে এমন একটা সময় হয়েছে যে সময়টিতে দেখা গেল যে মানুষের শোক প্রকাশ, মানুষের আবেগ প্রকাশ, জানাজাতে অংশগ্রহণ করা থেকে শুরু করে সবকিছুই প্রকৃতি অবারিত করে দিয়েছে। এরকম মৃত্যু, এরকম সম্মানজনক মৃত্যু, এরকম মহিমান্বিত মৃত্যু আমাদের এই সমাজে খুব অল্প মানুষের ভাগ্যে জোটে। তার ব্যাপারে আল্লাহর সিদ্ধান্তই চূড়ান্ত, আল্লাহই ভালো জানেন। আমরা শুধু দোয়া করি অনন্ত লোকে তিনি যেন সুখে থাকেন, শান্তিতে থাকেন। এখানে একটা বিষয় হলো যে, যে বা যারা তাকে আঘাত করার চেষ্টা করেছেন বিভিন্ন সময়টিতে, কার্যত এখন অবস্থা দৃষ্টি মনে হচ্ছে যে তার জন্য উপকারের কারণ হয়ে দাঁড়িয়েছিল। যেমন তিনি যখন জেলে গেলেন, তার এই যে জীবিত কিন্তু তিনি জেলে আছেন, এই সময়টিতে নেতাকর্মীদের মধ্যে, বিএনপি নেতাকর্মীদের মধ্যে যে বন্ধন তৈরি হয়েছিল, যে মহব্বত তৈরি হয়েছিল, সেটি এখন বিএনপি তার সুফল পাচ্ছে। তার অবর্তমানে তার সন্তান যেভাবে নেতৃত্বে এগিয়ে এসেছিল এবং তার কোনো বই ছিল না। তিনি যতদিন বাইরে ছিলেন তখন হয়তো তারেক রহমান সাহেবের নেতৃত্ব 30% ছিল দলের উপর, কিন্তু যে মুহূর্তে তিনি জেলে গেলেন তখন তারেক রহমান সাহেবের নেতৃত্ব চলে এলো 95%। তো এই যে 95% যে তার নেতৃত্বের যোগ্যতা, তারা মানে যারা তাকে জেলে নিয়েছেন বেগম জিয়াকে, তারা এই তারেক রহমান সাহেবকে নেতা হিসেবে গড়ে উঠতে সহযোগিতা করেছেন। তার ফলে এই সময়টাতে পরিবর্তিত পরিস্থিতিতে তারেক রহমান সাহেব বাংলাদেশে আসার সাহস দেখিয়েছেন, শক্তি দেখিয়েছেন, যোগ্যতা দেখিয়েছেন এবং তার মায়ের শেষকৃত্যে তিনি উপস্থিত থাকার সৌভাগ্য অর্জন করেছেন। তো এই যে খালেদা জিয়ার জীবনে যে ঘটনা ঘটলো, বাংলাদেশে আরো একজন প্রবীণা রাজনীতিবিদ শেখ হাসিনা, তিনি যদিও বেগম জিয়ার মতো রোগাক্রান্ত নন। বেগম জিয়ার দুটো খুব সিরিয়াস সমস্যা ছিল, একটা ছিল আর্থ্রাইটিসের সমস্যা, বাতের সমস্যা, এবং এইগুলোর কোনো চিকিৎসা হয় না। একবার যদি আপনি এই রোগ দ্বারা আক্রান্ত হন, ডায়াবেটিস, বাত, এগুলো আপনাকে সারা জীবন বহন করতে হয়। তার দ্বিতীয় আরেকটা সমস্যা ছিল লিভার সিরোসিস, এটাকে এক ধরনের লিভার ক্যান্সার বলা হয়। এটা একমাত্র হলো যে নির্দিষ্ট বয়স পর্যন্ত, সম্ভবত 50 বা 60 বছর পর্যন্ত একটা শরীর আপনাকে ধারণ করতে পারেন আপনি, যখন আপনার এই শরীর থেকে লিভারটা খুলে নিয়ে নতুন একটা লিভার লাগানো যায়। কিন্তু বেগম জিয়ার যে বয়স, সেই বয়সে আসলে এটা অপারেশন করা সম্ভব ছিল না, ফলে এই দুটো রোগ নিয়ে তিনি বেঁচে ছিলেন। তো সেই অর্থে শেখ হাসিনার কার্যত এরকম কোনো দৃশ্যমান রোগ আছে আমরা জানি না। তিনি এখনো শক্তিশালী, সামর্থ্যবান বা সামর্থ্যবতী, এবং যথেষ্ট তার যে ব্রেইন, কথাবার্তা বলা, প্রত্যুৎপন্নমতিত্ব, নেতৃত্ব দেওয়ার ক্ষমতা এবং রেসপন্ড করার ক্ষমতা, এটি এখনো বহাল আছে। কিন্তু তারপরে তারও কিন্তু বয়স হয়েছে, তিনি বেগম জিয়ার খুব কাছাকাছি। তো এখানে আমি যেটি আতঙ্ক অনুভব করছি, সেটা হলো আমরা ছোটকালে একটা গল্প পড়েছি, কালা পাহাড় ধলা পাহাড়। তো সেই গল্পের আলোকে যদি আপনি বেগম জিয়া এবং শেখ হাসিনার রাজনীতি মূল্যায়ন করেন, তাহলে দেখবেন যে দুজন কিন্তু একজন অপরজনের পরিপূরক। তাদের জীবনের প্রাপ্তি এবং তাদের জীবনের অপ্রাপ্তি, তাদের জীবনের দুঃখ, কষ্ট, বেদনা এবং যা কিছু, এটা একে অপরের পরিপূরক। তাদের জন্ম প্রায় সমসাময়িক কালের, কর্মও তাদের সমসাময়িক কালের। তারা উভয়ই একজন পিতার পরিচয়, একজন স্বামীর পরিচয়।